নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কেদার রাজা। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে চেনা জানা প্রিয়জনদের সঙ্গে গল্প শেয়ার করতে ভুলবেন না। আজ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। রাজলক্ষ্মী এলো ৩ দিন পরে। সে গড়ের বনে সজনে ফুল কুড়ুতে এসেছিল। কোঁচড় ভর্তি করে ফুল কুড়িয়ে বাড়ি ফিরবার পথে শরতের রান্নাঘরে উঁকি মেরে বললে, ও শরৎদি, সজনে ফুল রাখবে নাকি? কত ফুল কুড়িয়েছি দেখো, তোমাদের ওই পুকুরের কোণের গাছে। শরৎ রান্না চড়িয়েছিল। ব্যস্তভাবে খুশির সুরে বললে, ও রাজলক্ষ্মী, আয় আয়, দেখি কেমন ফুল। আয়, তোকে আমি খুঁজছি কদিন, কথা আছে তোর সঙ্গে। একটা ছোট চুবড়ি এনে বললে, দে এতে 4টি ফুল। বেশ কুড়ি কুড়ি ফুলগুলো, ভাজবো এখন, বাবা বড্ড খেতে ভালোবাসেন। শরৎদি, আমাদের ওদিকে তুমিও তো যাওনি কদিন। না ভাই, বাবার পায়ে বাত মতো হয়ে কদিন কষ্ট পেলেন। তার তাপ সেক, আবার এদিকে সংসারের ছিষ্টি কাজ, এরপরে সময় পাই কখন যে যাব বল। চা খাবি? না শরৎদি, বেলা হয়ে গেল, আর বেশিক্ষণ থাকলে এবেলা ফুলগুলো ভাজা হবে কখন? এবেলা যাই, ও বেলা বরং আসবো। দাঁড়া, তোর জন্য একটা জিনিস রেখে দিয়েছি, নিয়ে যা। শরৎ মখমলের বাক্সটা এনে ওর হাতে দিয়ে বললে, দেখ তো কেমন, খুলে দেখ। অপ্রত্যাশিত আনন্দে ও বিস্ময়ে রাজলক্ষ্মীর মুখ উজ্জ্বল হয়ে উঠল এক মুহূর্তে। বাক্সটা খুলতে খুলতে বললে, কোথায় পেলে শরৎদি? প্রভাসদা দিয়ে গিয়েছিল সেদিন। রাজলক্ষ্মী শরতের মুখের দিকে চেয়ে বললে, তা তুমি রাখলে না? শরৎ মৃদু হেসে বললে, ওর মধ্যে দেখ না কত কি, সাবান, পাউডার, মুখে মাখবার ক্রিম। আমি কি করব সব? তুই নিয়ে গিয়ে রাখলে আমার আনন্দ হবে। রাজলক্ষ্মী কিছু ভেবে বললে, যদি মা জিজ্ঞেস করে কোথায় পেলি? বলিস আমি দিয়েছি। এ নিয়ে কেউ কিছু বলবে না তো? জানো তো, নিমু ঠাকুরুনকে, গাঁয়ের গেজেট, প্রভাসবাবুর কথা বলবো না, কি বলো? সত্যি কথা বলছি, এতে আর ভয় কি? নিমুঠান দিয়েতে বলবে কি? বলিস প্রভাসবাবু দিয়েছিল শরৎদিকে। ভারী খারাপ মানুষ সব শরৎদি। তুমি যত সহজ আর ভালো ভাবো সবাইকে, অত ভালো কেউ নয়। আমার আর জানতে বাকি নেই। সেবার যে এখানে প্রভাসবাবু এসেছিল, এ কথা গাঁয়ে রটনা হয়ে গিয়েছে। কাল যে এসেছিল আবার, তা নিয়েও কাল কথা হয়েছে। শরৎ বিস্ময়ের সুরে বললে, বলিস কি রে, কি কথা হয়েছে? অন্য কথা কিছু নয় শরৎ দিদি, শুধু এই কথা যে প্রভাসদা তোমাদের বাড়ি আসা যাওয়া করছে আজকাল। তুমি না হয়ে অন্য মেয়ে যদি হতো, তাহলে অনেকে অন্যরকম কথা ওঠাতো। নিমু ঠাকুরুন, আমার জ্যাঠাইমা, হীরেন কাকার মা, জগন্নাথ দাদু, এরা। কিন্তু তুমি বলেই কেউ কিছু বলতে সাহস করে না। শরৎ যাত্রার দলের সুর নকল করে টেনে টেনে হাত নেড়ে বললে, দেশের রাজকন্যার নামে অপকলঙ্ক রটাবে, কার ঘাড়ে কটা মাথা, সব তাহলে গর্দান নেব না দুরাচারদের? রাজলক্ষ্মী হিহি করে হেসে লুটিয়ে পড়ে আর কি। মুখে কাপড় গুজে হাসতে হাসতে বললে, হ্যাঁ তো মজাও তুমি করতে জানো শরৎদি, হাসিয়ে মারলে মা গো। শরৎ হাসি মুখে বললে, একটু বসে যা লক্ষ্মী দিদি আমার, দুটো মুড়ি খেয়ে যা। রাজলক্ষ্মী দুর্বল সুরের প্রতিবাদ জানিয়ে বললে, না শরৎদি, ফুল ভাজা হবে কখন তাহলে বেলা, আমায় আটকো না। বস, আমিও খাচ্ছি দুটো মুড়ি নারকল কোড়া দিয়ে, তুইও খাবি। যেতে দিলে তো, সজনে ফুলের দুর্ভিক্ষ লাগেনি গড়শিবপুরে। খানিক পরে শরৎ মুড়ি খেতে খেতে বললে, শোন রে, তোর সঙ্গে একটা কথা আছে। অরুণবাবু এসেছিল প্রভাসদার সঙ্গে, দেখেছিস তো?
তোর সঙ্গে ওর বিয়ের কথা পারবো প্রভাসদার কাছে? অরুণবাবুরা বেশ অবস্থাপন্ন, বেশ ভালো হবে। রাজলক্ষ্মী সলজ্জ দৃষ্টিতে শরতের মুখের দিকে চেয়ে বললে, কি যে তুমি বলো শরৎদি, এক এক সময় এমন ছেলে মানুষ হয়ে যাও। ছেলে মানুষ হওয়া কি দেখলি? ওরা আমায় নেবে কেন? আমার কি রূপগুণ আছে বলো? তুমি যে চোখে আমায় দেখো সকলে কি সে চোখে দেখবে? সে ভাবনার তোর দরকার নেই। তুই শুধু আমায় বল, প্রভাসদার কাছে আমি কথা পারবো কি না? অরুণবাবুকে পছন্দ হয়? দূর, কি যে বলো, শরৎদি একটা পাগল। সোজা কথাটা কি বল না। ধরো যদি বলি হয়, তুমি কি করবে? তাই বল, আমি প্রভাসদার কাছে কথাটা তাহলে পেরে ফেলি। রাজলক্ষ্মী চুপ করে রইল। শরৎ বললে, বাড়িতে বা অন্য কারো কাছে বলিস নে কোনো কথা এখন। রাজলক্ষ্মী হাত নেড়ে বললে, হ্যাঁ, আমি বলে বেড়াতে যাই, ওগো আমার বিয়ের সম্বন্ধ হচ্ছে, সবাই শোনো গো। একটা কথা জ্যাঠামশাইকে যেন বলো না শরৎদি। বাবাকে? ও বাপরে, এক্ষুনি সারা গাঁ পরগনা রটে যাবে তাহলে। পাগল তুই, তা কখনো বলি? রাজলক্ষ্মী বিদায় নিয়ে বাড়ি যাবার পথে গড়ের খাল পার হয়ে দেখলে কেদার একটা চুপড়িতে আধ চুপড়ি বেগুন নিয়ে হনহন করে আসছেন। ওকে দেখে বললেন, ও বুড়ি, ওহ কত সজনে ফুল রে, কোত্থেকে? তা বেশ, শরতের সঙ্গে দেখা করে এলি তো? হ্যাঁ জ্যাঠামশাই, শরৎদির সঙ্গে দেখা না করে আসবার জো আছে? আর না খাইয়ে ছাড়বে কখনো? হ্যাঁ, ভারী তো খাওয়া। কি খেতে দিলে? মুড়ি মাখলে, ও খেলে, আমি খেলাম। তা যা মা, বেলা হয়ে গেল আবার। রাজলক্ষ্মী দূর থেকে কেদারকে আসতে দেখে মখমলের বাক্সটা কাপড়ের মধ্যে লুকিয়ে ফেলেছিল। সে একটু অস্বস্তি বোধ করছিল। কথা শেষ করে কেদারের সামনে থেকে পালিয়ে বাঁচল সে। কিন্তু কিছু দূর যেতেই সে শুনলে কেদার তাকে পেছন থেকে ডাকছেন, ও বুড়ি, শুনে যা, একটু দাঁড়িয়ে যা। কি জ্যাঠামশাই? এই বেগুন কটা আনলাম গেওহাটির তারক কাপালির বাড়ি থেকে, তুই নিয়ে যা দুটো, সজনে ফুলের সঙ্গে বেশ হবে এখন। রাজলক্ষ্মী বিব্রত হয়ে পড়ল। এক হাতে সে বাক্সটা ধরে আছে, অন্য হাতে ফুল ভর্তি আঁচল, বেগুন নেয় কোন হাতে? কিন্তু কেদার সদাই অন্যমনস্ক, কোনো দিকে ভালো করে লক্ষ্য করে দেখবার সময় নেই। কোনো রকমে গোটাচারেক বেগুন রাজলক্ষ্মীর সামনে নামিয়ে রেখে তিনি চলে যেতে পারলে যেন বাঁচেন এমন ভাব দেখালেন। রাজলক্ষ্মী ভাবলে, জ্যাঠামশাই বড় ভালো, এ গায়ে ওদের মতো মানুষ নেই। শরৎদি কি ভালোই বাসে আমায়। এ গাঁ থেকে যদি বিয়ে হয়ে অন্য জায়গায় চলে যাই, শরৎদিকে না দেখে কি করে থাকবো তাই ভাবি। পাছে বাড়িতে জ্যাঠাইমা টের পায়, এজন্যে রাজলক্ষ্মী বাক্সটা সন্তর্পণে লুকিয়ে বাড়ি ঢুকল। মাকে ডেকে বললে, এই দেখো মা। রাজলক্ষ্মীর মা বাক্সটা হাতে নিয়ে বললে, বাহ, দেখি দেখি, কোথায় পেলি রে? শরৎ দিলে? চমৎকার জিনিসটা। আমরা বাপু সেকেল এলো, কখনো চোখেও দেখিনি এসব। শরৎ কোথায় পেলে রে? রাজলক্ষ্মী বললে, ওকে প্রভাসদা কাল দিয়েছিল, তা ও তো এসব মাখবে না, জানো তো ওকে, তাই আমায় বললে তুই নিয়ে যা। এ কথা কাউকে বলো না কিন্তু মা। দুদিন পরে কেদার একদিন সকালে বললেন, শরৎ মা, আমি আজকে একবার তালপুকুর যাব খাজনা আদায় করতে, আমার আসতে একদিন দেরি হতে পারে, একটু সাবধানে থেকো। শরৎ বলল, বেশি দেরি করো না বাবা, তুমি যেখানে যাও আসবার নামটি করতে চাও না তো, আমি একলা থাকবো মনে করো। কেদার একবার বাড়ির বার হলে ফিরবার কথা ভুলে যান, এ কথা শরৎ ভালোভাবেই জানে। মুখে বললেও শরৎ জানে বাবা এখন 2-3 দিনের মতো গা ঢাকা দিলেন। সেদিন সে রাজলক্ষ্মীকে বলে পাঠালো একবার দেখা করতে। দুপুরের পর রাজলক্ষ্মী এসে বললে, কি শরৎ দিদি, ডেকেছিলে কি জন্যে? বাবা গিয়েছেন তালপুকুরে খাজনা আদায় করতে, আমাদের বাড়ি 2 দিন রাত্রে শুবি? রাজলক্ষ্মী বললে, মা থাকতে না দিলে তো থাকা হবে না। আচ্ছা, বলে দেখব এখন। এইখানেই খাবি কিন্তু এবেলা।
ওই তো তোমার দোষ শরদ্দি। কেন বাড়ি থেকে খেয়ে আসতে পারি নে? পারবি নে কেন? তবে দুজনে মিলে খেলে বেশ একটু আনন্দ পাওয়া যায়। খাবি ঠিক বললাম কিন্তু। দুপুরের অনেক পর রাজলক্ষ্মী এসেছে। বেলা প্রায় গড়িয়ে বিকেল হয়ে এলো। পুকুর ঘাটের ছাতিম বনের দীর্ঘ ছায়া পড়ে গিয়েছে যখন ওরা দুজনে পুকুর ঘাটে এসে বসল। মুখে বিদেশ যাবার যত ইচ্ছেই ওরা প্রকাশ করুক, এই গ্রাম ওদের অস্তিত্বের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে গিয়েছে এর ছাতিম ফুলের উগ্র সুবাস নিয়ে, ঘুঘু ও ছাতারে পাখির ডাক নিয়ে, প্রথম হেমন্তে গাছের ডালে ডালে আলকুশি ফলের দুলুনি নিয়ে, এর সমস্ত রূপ রস গন্ধ নিয়ে। শরৎ যখনই এই দিঘির বাঁধাঘাটের পাড়ে বসে ছাতিম বনের দিকে তাকায়, তখন কত মনে হয় ওর। সে কত যুগ থেকে এই গ্রামের মেয়ে। তার সমস্ত দেহ মন চেতনাকে আশ্রয় করে আছে এই ভাঙা গড় বাড়ি, এই কালো পায়রার দিঘি, এই পুরনো আমলের মন্দিরগুলো, এই ছাতিম বন, ইটের স্তূপ। ঋতুতে ঋতুতে ওদের পরিবর্তনশীল রূপ ওর মন ভুলিয়েছে। শরৎ অত ভালো করে বোঝে না, ঋতুর পরিবর্তনের সম্বন্ধে তার মন তত সজাগ নয়। তবুও ভালো লাগে। বুদ্ধি দিয়ে না বুঝলেও অন্য একটা অনুভূতি দিয়ে তার মন এর সৌন্দর্যকে নিতে পারে। শরৎ পুকুর পাড়ে বাসন নামিয়েই বললে, রাজলক্ষ্মী, পাতালকোড় তুলে আনবি? ওই উত্তর দেউলের ওদিকের জঙ্গলে সেদিন অনেক ফুটেছিল, চল দেখে আসি। এখন বর্ষাকাল নয়, এখন বুঝি পাতালকোড় ফোটে? ফুটে বনের তলা আলো করে আছে, বলে ফোটে না। চল না দেখবি। আমার বড্ড ভয় করে শরদ্দি ও বনে যেতে, তুমি চলো আগে আগে। বাসন সেখানেই পড়ে রইল। গড়শিবপুরে এ পর্যন্ত কোনো জিনিস ফেলে রাখলে চুরি যায়নি। কতদিন এমন দিঘির ঘাটে এঁটো বাসন জলে ডুবিয়ে রেখে চলে যায়, সারা রাত হয়তো পড়ে থাকে। তারপর দিন সকালে সেসব বাসন মাজা হয়। একটা ছোট তেল মাখা বাটিও চুরি যায়নি। শরদ্দির ঘরে বেশি জায়গা নেই বলে কত জিনিসপত্র বাইরেই পড়ে থাকে দিনরাত। শুধু গড়ের মধ্যে বলে যে এমন তা নয়, এসব পল্লী অঞ্চলে চোরের উপদ্রব আদৌ নেই। ঘন নিবিড় বনের মধ্যে ঢুকে রাজলক্ষ্মীর গা ছমছম করতে লাগল। শরদ্দি শক্ত মেয়ে মানুষ, ওর সাহস বলিহারি, ও সব পারে। বাব্বা, এই বনে মানুষ ঢোকে পাতালকোণের লোভে? ও শরৎ দিদি, সাপে খাবে না তো? তোমার গড়ের ইটের ফাটলে ফাটলে সাপ বাবা। শরৎ কৃত্রিম কোপের সঙ্গে বললে, অমন করে আমার বাপের বাড়ির নিন্দে করতে দেব না তোকে। আমাদের এখানে যদি সাপ থাকতো তবে আমায় এতদিন আস্ত থাকতে হতো না। আমার মতো বনে জঙ্গলে তো তুমি ঘোরো না। কি বর্ষা, কি গরমকাল, ঝড় নেই, বৃষ্টি নেই, অন্ধকার নেই, একলাটি বনের মধ্যে দিয়ে যাব উত্তর দেউলে সন্ধে পিদিম দিতে। তাছাড়া এই বনে কাঠ কুড়িয়ে বেড়াই, বাবা কি জোগাড় করে দেন? এক জায়গায় রাজলক্ষ্মী থমকে দাঁড়িয়ে বললে, দেখো দেখো শরৎ দিদি, কত পাতালকোড়, বেশ বড় বড়। শরৎ তাড়াতাড়ি এসে বললে, কই দেখি। পরে হেসে বলে উঠল, দূর, ছাই পাতালকোড়, ওসব ব্যাঙের ছাতা, অত বড় হয় না পাতালকোড়। ও খেলে মরে যায় জানিস, বিষ। সত্যি শরৎদি? মিথ্যে বলছি, ব্যাঙের ছাতা বিষ। আমি খেলে মরে যাব? বালাই ষাট, কি দুঃখে। বেঁচে বা কি সুখ শরৎদি, সত্যি বলছি। কেন, জীবনের ওপর এত বিতেষ্টা হলো যে হঠাৎ? অনেকদিন থেকেই আছে। এক এক সময় ভাবি, আমাদের মতো মেয়ের বেঁচে কি হবে শরৎদি? না আছে রূপ, না আছে গুণ, এমনি করে কষ্ট শ্রেষ্ঠ করে ঘুটে কুড়িয়ে আর বাসন মেজেই তো সারা জীবন কেটে যাবে। সুখ যদি জুটিয়ে দিই তাহলে কিন্তু। তোমার সেই সেদিনের কথা তো? তুমি পাগল শরৎদি, তুই রাজি হয়ে জানা। সেই জন্যে আটকে রয়েছে তোমার যেমন কথা। এবার প্রভাসদাকে বলবো, দেখি সয় কিনা। হঠাৎ রাজলক্ষ্মী উৎকণ্ঠ হয়ে বললে, চুপ শরৎদি, বনের মধ্যে কারা আসছে। শরতের তাই মনে হলো, কাদের পায়ের শব্দ বনের উপাসে। শরৎ রাজলক্ষ্মী একটা গাছের আড়ালে লুকুলো। দুজন লোক বনের মধ্যে কি করছে, কিসের শব্দ হচ্ছে যেন। শরৎ চুপি চুপি বললে,
কারা দেখতে পাচ্ছিস? না শরদ্দি, চলো পালাই। পালাবো কেন? বাঘ ভাল্লুক তো না, তুই দাঁড়া না। একটু সরে শরৎ আবার বললে, দেখেছিস মজা? রামলাল কাকার ছেলে সিধু আর ওপাড়ার জীবন শুঁড়ির ভাই হরে শুঁড়ি। হঠাৎ শরৎ কড়া গলায় সুর চড়িয়ে বললে, কে ওখানে? দুপ দুপ দ্রুত পদশব্দ, তারপর সব চুপচাপ। শরৎ বললে, আয় তো, গিয়ে দেখি কি করছিল মুখ পোড়ারা। রাজলক্ষ্মী চেয়ে দেখলে শরতের যেন রণরঙ্গিনী মূর্তি, ভয় ও সংকোচ এক মুহূর্তে চলে গিয়েছে তার চোখ মুখ থেকে। রাজলক্ষ্মী ভয় পেয়ে বললে, ও শরদ্দি, ওদিকে যেও না। পরে শরৎ নিতান্তই গেল দেখে সে নিজেও সঙ্গে সঙ্গে চলল। খানিক দূরে দুজনেই দেখলে যেখানে উত্তর দেউলের পূব কোণে একটা ভাঙা পাথরের মূর্তি পড়ে আছে ঘন লতাপাতার ঝোপের মধ্যে, সেখানে একটা লোহার শাবল পড়ে আছে। কারা খানিকটা গর্ত খুঁড়ছে আর কতকগুলো মাটিতে পোঁতা ইট সরিয়েছে। শরৎ খিলখিল করে হেসে উঠে বললে, মুখ পোড়াদের বিশ্বাস গড়ের জঙ্গলে সর্বত্র ওদের জন্য টাকার হাঁড়ি পোতা রয়েছে। গুপ্তধন তুলতে এসেছিল হতচ্ছাড়া ড্যাকরারা। এরকম দেখে আসছি ছেলেবেলা থেকে। কেউ এখানে খুঁড়েছে, কেউ ওখানে খুঁড়েছে, আর সব খুঁড়বে কিন্তু লুকিয়ে, পাছে ভাগ দিতে হয়। যাক, শাবলখানা লাভ হয়ে গেল, চল নিয়ে চল। রাজলক্ষ্মীও হেসে কুটিপাটি বললে, ভারী শাবলখানা নিয়ে পালাতে পারলে না, তোমার গলা শুনেই পালিয়েছে। তোমাকে সবাই ভয় করে শরদ্দি। বনের পথ দিয়ে ওরা আবার যখন দিঘির ঘাটে এসে পৌঁছল, তখন বেলা বেশ পড়ে এসেছে। আর রোদ নেই ঘাটের সিঁড়িতে। তেঁতুল গাছের ডালে দু একটা বাদুড় এসে ঝুলতে শুরু করেছে। ওরা তাড়াতাড়ি বাসন মেজে নিয়ে বাড়ির দিকে চলল। শরৎ বললে, এবার কিছু খা, তারপর বাড়ি গিয়ে বলে আয় খুড়িমাকে এখানে থাকবার কথা রাতে। রাজলক্ষ্মী ব্যস্তভাবে বললে, না শরদ্দি, সন্ধ্যের আর দেরি নেই, আমি আগে বাড়ি যাই। অনেকক্ষণ বেরিয়েছি বাড়ি থেকে, মা হয়তো ভাবছে। বস আর একটু একটু চা করি, খেয়ে যা। শাবল ফেলে ওদের পালানো ব্যাপারটাতে শরৎ ও রাজলক্ষ্মী খুব মজা পেয়েছে। তাই নিয়ে হাসি খুশি ওদের যেন আর ফুরোতে চায় না। রাজলক্ষ্মী বললে, তোমার সাহস আছে শরদ্দি, আমি হলে পালিয়ে আসতাম। ওই রকম না করলে হয় না, বুঝলি? সব সময় ভীতু হয়ে থাকলে সবাই পেয়ে বসে, আর কখনো ওরা আসবে না, দেখিস। যদি আমার না আসা হয়, একলা থাকতে পারবে শরদ্দি? শরৎ হেসে বললে, কতবার তো থেকেছি। এমনিতেই বাবা এত রাত করে বাড়ি ফেরেন, এক একদিন আমার একঘুম হয়ে যায়। বাবার কি কোনো খেয়াল আছে নাকি? তারপর সে ঈষৎ লাজুক মুখে মুখ নিচু করে বললে, বাবার জন্যে মন কেমন করছে। ওমা, সে কি কথা শরৎ দিদি, আজ তো জ্যাঠামশাই সবে গেলেন। সেজন্যে না, বিদেশে কোথায় খাবেন, কোথায় শোবেন, উনি বাড়ি থেকে বেরুলেই আমার কেবল সেই ভাবনা। জলে তো আর পড়ে নেই, লোকের বাড়ি গিয়েই উঠেছেন তো। তুই জানিস নে ভাই, ওর নানান বাজ বিচার। এটা খাবে না, ওটা খাবে না, দুনিয়ার অর্ধেক জিনিস তার মুখে রোচে না। আমায় যে কত সাবধানে থাকতে হয় তা যদি জানতিস। পান থেকে চুন খসলেই অমনি ভাতের থালা ফেলে উঠে গেলেন। আমার হয়েছে ওকে নিয়ে সবচেয়ে বড় ভাবনা, একেবারে ছেলে মানুষের মতো। রাজলক্ষ্মী হাসি মুখে বললে, তোমার বুড়ো ছেলেটি শরৎ দিদি, আহা কোথায় গেল, মায়ের প্রাণ, ভাবনা হবে না? শরতের চোখ ছলছল করে উঠল। আঁচল দিয়ে চোখ মুছে বললে, তাই এক এক সময় ভাবি, ভগবান আমায় যেন এর মধ্যে টেনে নিও না। বুড়ো বয়সে বাবা বড় কষ্ট পাবেন। ওকে ফেলে আমার স্বর্গে গিয়েও সুখ হবে না। উনি মারা যান আগে, তারপর আমি কষ্ট পাই, দুঃখ পাই, যা থাকে আমার ভাগ্যে। আমি এবার যাই শরদ্দি, সন্ধ্যের আর দেরি কি? তুই কিন্তু আসবি ঠিক, খুব চেষ্টা করবি, কেমন তো? একলা আমি থাকতে পারি, সেজন্যে না। দুজনে থাকলে বেশ একটু গল্পগুজব করা যেত। মুখ বুজে এই নিবান্দা পরীর মধ্যে থাকতে বড় কষ্ট হয়। রাজলক্ষ্মী চলে গেলে শরৎ সলতে পাকাতে বসল। তারপর শাঁখ বাজিয়ে চৌকাঠে জলের ধারা দিয়ে
তার অভ্যাস মতো ছোট্ট একটি মাটির প্রদীপ জ্বেলে নিয়ে উত্তর দেউলে সন্ধ্যাদীপ দিতে চলল। সঙ্গে দেশলাই নিয়ে গিয়ে দেউলে বসে প্রদীপ জ্বালাও চলে বটে, কিন্তু এদের বংশের নিয়ম ঘরের সন্ধ্যাদীপ থেকে জ্বালিয়ে নিয়ে যেতে হয় মন্দিরের প্রদীপ। তবে যদি ঝড়ে বৃষ্টিতে পথে সেটা নিভে যায়, অগত্যা সেখানে বসেই জ্বালাতে হয়। উপায় কি? উত্তর দেউলের পথে শরতের কেবলই মনে হচ্ছিল আবার হয়তো সেইখানে খুঁড়তে আরম্ভ করেছে। সে একবার গিয়ে দেখবে নাকি, তাহলে বেশ মজা হয়। কথাটা মনে আসতেই শরৎ আপন মনেই হিহি করে হেসে উঠল। শাবল ফেলেই ছুট দিলে, এ গুপ্তধন না তুললে নয় মুখ পোড়াদের। ওদের জন্যে আমার বাপ ঠাকুর দাদা কলসি কলসি মোহর পুঁতে রেখে গিয়েছে। যদি থাকে তো আমরা নেব আমাদের জিনিস, তোরা মরতে আসিস কেন হতভাগারা? শরৎ হঠাৎ থমকে দাঁড়ালো এবং একটু অবাক হয়ে চেয়ে দেখলে একটা নতুন সিগারেটের বাক্স পড়ে আছে উত্তর দেউলের পৈঠার ওপরেই। এ বনের মধ্যে সন্ধেবেলা সিগারেট খেয়েছে কে? এখানকার লোকে সিগারেট খাবে না, তাদের তামাক জোটে না, সিগারেট তো দূরের কথা। বাক্সটা হেলা গোছাভাবে ফেলা নয়, কে যেন যাবার পথে ইচ্ছে করে রেখেছে। প্রদীপ দেখিয়ে এসে ও সিগারেটের বাক্সটা হাতে তুলে নিলে খালি বাক্স অবিশ্যি, রাংতাটা আছে ভেতরে। বেশ পাওয়া গিয়েছে, সিগারেটের রাংতা বেশ জিনিস। তবে এ গায়ে মেলে না, কে আর সিগারেট খাচ্ছে? শরতের হাত থেকে সিগারেটের বাক্সটা পড়ে গেল। তার মধ্যে একখানা চিঠি। শরৎ বিস্ময় ও কৌতূহলে পড়ে দেখলে লেখা আছে, আমি তোমার জন্য জঙ্গলের মধ্যে ভাঙা মন্দিরের পেছনে কতক্ষণ বসেছিলাম। তুমি এলে না। তোমাকে কত ভালোবাসি তা তুমি জানো না। যদি সাহস দাও লক্ষ্মীটি, তবে কালও এই সময় এইখানেই থাকব। শরৎ খানিকটা অবাক হয়ে চেয়ে থেকে চারিদিকে চেয়ে চেঁচিয়ে বললে, মরণ চুলোমুখো আপদগুলো! আচ্ছা, আবার চিঠি লেখা পর্যন্ত শুরু করেছে? হ্যাঁ, এসব কি কম খ্যাংড়ার কাজ? কাল এসো, থেকো না জঙ্গলের মধ্যে থেকো। বঁটি দিয়ে একটা নাক যদি না কেটে নি, তবে আমার নাম নেই। জমে ভুলে আছে কেন তোমাদের, ও মুখ পোড়ারা? রাগে গড়গড় করতে করতে শরৎ বাড়ি এসে দেখলে রাজলক্ষ্মী বসে আছে। বাড়ি থেকে সে একটা লণ্ঠন নিয়ে এসেছে। শরৎ খুশি হয়ে বললে, এসেছিস ভাই? রাজলক্ষ্মী হেসে বললে, না, একেবারে আসিনি শরৎ দিদি। মা বললে বলে আয়, রাত্রিরে থাকা হবে না। সত্যি? সত্যি শরৎদি, আমি কি বাজে কথা বলছি? তবে তুই আর কষ্ট করে এলি কেন? কথাটা বলতে এলাম শরৎ দিদি, তুমি আবার হয়তো কি মনে করবে তাই। রাজকন্যে তুমি। রাজলক্ষ্মীর কথা বলার ধরন শরতের সন্দেহ হলো। সে হেসে বললে, যা, আর চালাকি করতে হবে না, আমি আর অত বোকা নই, বুঝলি? রাজলক্ষ্মী খিলখিল করে হেসে উঠে বললে, কিন্তু প্রথমটা কেমন ভাবিয়েছিলাম বলো না? শরৎ বললে, যা, আমি গোড়া থেকেই জানি। খুড়িমা এখানে রাত্রিরে থাকতে না দিলে তোকে আলো নিয়ে আসতে দিতেন না। ও রাজলক্ষ্মী, একটা মজা দেখবি ভাই? বলেই শরৎ চিঠিখানা রাজলক্ষ্মীর হাতে দিয়ে বললে, পড়ে দেখ। রাজলক্ষ্মী পড়ে বললে, এ কোথায় পেলে? উত্তর দেউলের সিঁড়ির ওপর একটা সিগারেটের খোলের মধ্যে ছিল। আশ্চর্য! আচ্ছা, কে লিখলে বলো তো শরৎদি? তাই যদি জানবো তাহলে তো একেবারে শ্রাদ্ধের চাল চড়িয়ে দিই তাদের। তুমি আগে যাদের কথা বলেছিলে তারাই হবে হয়তো, নাও হতে পারে। সিগারেট খাবে কে এ গায়ে? কাউকে দেখলে কি পায়ের শব্দ শুনলে? শরৎ সুর বদলে মাথা ঝাঁকুনি দিয়ে বললে, বাদ দে ওসব কথা। বাবা নেই কিনা বাড়িতে? বাবা না থাকলেই ওদের বৃদ্ধি বাড়ে, আমি জানি। যদি দেখতে পেতাম তবে না কথা ছিল। রাজলক্ষ্মী বললে, আচ্ছা, যদি আমি না আসতাম তবে তুমি ভয় পেতে না শরৎদি? এইসব চিঠি পেয়ে জ্যাঠামশাই নেই বাড়ি। দূর, কি আর ভয়, আমারও সব গা শোয়া হয়ে গিয়েছে। একলাটি তো থাকতে হতো। থাকি তো, ভয় করে কি করব, চিরদিনই যখন একা। তোমার বলিহারি সাহস শরৎদি, এই অরণ্যী বনের মধ্যে।
ঘরে বঁটি আছে, দা আছে, এগুক দিকি কে এগুবে শরৎ বামনির সামনে? ঠান্ডা করে ছেড়ে দেব না? কি খাবি বল রাত্রে? ও কথা যাক, ভাত না রুটি? যা হয় করো, তুমি তো ভাত খাবে না, তবে রুটিই করো, দুজনে মিলে তাই খাবো। বাইরে বসে আটাটা মেখে ফেলি। তুমি যাও শরৎদি, আমি মাখছি আটা। দুজনে গল্পগুজবে রাঁধতে খেতে অনেক রাত করে ফেললে। তারপর দোর বন্ধ করে দুজনে যখন শুয়ে পড়ল, তখন খুব সুন্দর জ্যোৎস্না উঠেছে। বেশি রাত্রে শরৎ ঘুম ভেঙে উঠে রাজলক্ষ্মীর গা ঠেলে চুপি চুপি বললে, ও রাজলক্ষ্মী, ওঠ, বাইরে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে যেন। রাজলক্ষ্মী ঘুমে জড়িত কণ্ঠে ভয়ের সুরে বললে, কোথায় শরৎদি? চুপ চুপ, ওই শোন না। রাজলক্ষ্মী বিছানায় উঠে বসে উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করেও কিছু শুনতে পেলে না। শরৎ উঠে আলো জ্বাললে। তার ভয় ভয় করছিল, তবু সে সাহস করে আলো হাতে দোর খুলে বাইরে যাবার চেষ্টা করাতে রাজলক্ষ্মী ছুটে এসে ওর হাত ধরে বললে, খবরদার বাইরে যেও না শরৎদি, কার মনে কি আছে বলা যায় না, তোমার দুটি পায়ে পড়ি। শরৎ কিন্তু ওর কথা না শুনেই দোর খুলে দাওয়ায় গিয়ে দাঁড়ালো। ফুটফুট করছে জ্যোৎস্না, কেউ কোথাও নেই, তবুও তার স্পষ্ট মনে হলো খানিক আগে এখানে কেউ ঘুরে বেড়াচ্ছিল, তার কোনো ভুল নেই। হঠাৎ তার মনে পড়ল আজ ত্রয়োদশী তিথি। তাদের এখানে প্রবাদ আছে, বারাহী দেবীর পাষাণ মূর্তি ত্রয়োদশী থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত 3 দিন গভীর রাত্রিকালে নিজের জায়গা থেকে নড়ে চড়ে বেড়ায় গড় বাড়ির নির্জন বন জঙ্গলের মধ্যে। সেই সময় যে সামনে পড়ে তার বড় অশুভ দিন। শরতের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। যদি সত্যি তাই হয়, যদি সত্যি বারাহী দেবীর বুভুক্ষ ভগ্ন পাষাণ বিগ্রহ রক্তের পিপাসায় তাদেরই ঘরের আনাচে কানাচে শিকার খুঁজে বেড়াতে বার হয়ে থাকে। শরৎ ভয় পেলেও মুখে কিছু বললে না, ধীরভাবে ঘরে ঢুকে দোর বন্ধ করে দিলে। রাজলক্ষ্মী কলসি থেকে জল গড়িয়ে খাচ্ছিল, বললে, কিছু দেখলে শরৎদি? না, কিছু না, তুই শুয়ে পড়। পরদিন বৈকালের দিকে প্রভাস ও আর একটি তরুণ সুদর্শন যুবক হঠাৎ এসে হাজির। রাজলক্ষ্মী তখন সবে কি একটা ঘরের কাজ সেরে দিঘির ঘাটে শরতের কাছে যাবার জোগাড় করছে। এমন সময় ওদের দেখে জড়সড় হয়ে উঠল। প্রভাস বললে, খুকি, তুমি কি এ বাড়ির মেয়ে? না, তোমাকে তো কখনো দেখিনি। বাড়ির মানুষ সব গেল কোথায়? রাজলক্ষ্মী সলজ্জ মুখে বললে, শরৎদি দিঘির পাড়ে, ডেকে আনছি। হ্যাঁ, গিয়ে বলো প্রভাস আর অরুণবাবু এসেছে। শেষের নামটা উচ্চারিত হতে শুনে রাজলক্ষ্মীর মুখ তার নিজের অজ্ঞাতসারে রাঙা হয়ে উঠল। সে জড়িত পদে কোনো রকমে ওদের সামনে থেকে নিজেকে সরিয়ে আড়ালে এনে এক ছুটে ঘাটের পাড়ে গিয়ে খবরটা দিল শরৎকে। শরৎ অবাক হয়ে বললে, তুই দেখে এলি? ও মা, দেখে এলাম না তো কি, এসো না। শরৎ ব্যস্তভাবে দিঘির ঘাট থেকে উঠে এলো। প্রভাস ততক্ষণ নিজেই মাদুর পেতে বসে পড়েছে ওদের দাওয়ায়। হাসি মুখে বললে, আবার এসে পড়লাম, এখন একটু চা খাওয়াও তো দিদি। বসুন প্রভাসদা, এক্ষুনি চা করে দিচ্ছি। প্রভাস পকেট থেকে একটা কাগজের প্যাকেট বার করে বললে, ভালো চা এনেছি, আর এতে আছে চিনি। আবার ওসব কেন প্রভাসদা, আমরা গরিব বলে কি একটু চা দিতে পারিনি আপনাদের? ছি, অমন কথা বলতে নেই, সে ভেবে আনিনি। এখানে সব সময় ভালো চা তো পাওয়া যায় না পয়সা দিলেও। আর এ চিনি সে চিনি নয়, এ চায় খাওয়ার আলাদা চিনি। দেখো না, এ পাড়াগাঁয় কোথায় পাবে এ চিনি? শরৎ হাতে করে দেখলে চৌকো চৌকো লেবেন চুষের মতো জিনিসটা। এ আবার কি ধরনের চিনি? কখনো সে দেখেইনি। শহরের বাজারে কত নতুন জিনিস আছে। প্রভাস বললে, কাকাবাবু কোথায় গেলেন? বাবা গিয়েছেন খাজনার তাগাদায়, 2-3 দিন দেরি হবে ফিরতে। প্রভাস হতাশ মুখে বললে, তিনি বাড়ি নেই? তবে তো সব দিকেই গোলমাল হয়ে গেল। কেন, কি গোলমাল? আমি এসেছিলাম তোমাদের কলকাতা ঘুরিয়ে আনতে, মোটর ছিল সঙ্গে, সেই ভেবেই অরুণকে সঙ্গে নিয়ে এলাম।
তাই তো, সে এখন কি করে হয়? নিতান্তই আমার অদৃষ্ট। সে কি, আপনার অদৃষ্ট কেন প্রভাসদা? আমাদের অদৃষ্ট। তা নয় দিদি, মুখে যাই বলো, প্রাচীন রাজবংশের মেয়েকে কলকাতায় নিয়ে গিয়ে সব দেখিয়ে বেড়ানোর মধ্যে যে আনন্দ আছে তা কি সকলের ভাগ্যে জোটে শরৎদি? বিশেষ করে তুমি আর কাকাবাবু যখন কখনো কলকাতাতে যাওনি। কোথাও যাইনি, তার কলকাতায়। অরুণ এবার কথা বললে। সে অনেকক্ষণ থেকে এক দৃষ্টে শরতের দিকে চেয়েছিল। শরতের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অরুণ জিভ ও তালুর সাহায্যে এক প্রকার খেদসূচক শব্দ উচ্চারণ করে বললে, ও ভাবলে একদিকে কষ্ট হয়, একদিকে আনন্দ হয়। আপনার এই সরলতার তুলনা নেই। অভিজ্ঞতা সব জায়গাতেই যে পুজো পাবে তা পাবে না। অনভিজ্ঞতার মূল্য অনেক সময় অভিজ্ঞতার চেয়ে অনেক অনেক বেশি। প্রভাস বললে, তাই তো, বড় ভাবনায় পড়া গেল দেখছি। ভাবনা আর কি, অন্য এক সময় নিয়ে যাবেন প্রভাসদা। প্রভাস কিছুক্ষণ বসে ভেবে ভেবে বললে, আচ্ছা, কোনো রকমেই এখন যাওয়া যায় না? ধরো তুমি আর কাউকে নিয়ে না হয় আমাদের সঙ্গে গেলে। আমি একাও আপনার সঙ্গে যেতে পারি প্রভাসদা, আমার মন তেমন নীচ নয়, কিন্তু সেজন্যে নয়, বাবার বিনা অনুমতিতে কোথাও যেতে চাইনি। যদিও আমার মনে হয় আপনি নিয়ে গেলে বাবা তাতে অমত করবেন না। অরুণ এবার বললে, তবে চলুন না কেন, গাড়ি রয়েছে, কাল সকালে বেরুলে বেলা 12টার মধ্যে কলকাতা পৌঁছে যাওয়া যাবে। ইচ্ছে করেন কাল রাতেই আবার আপনাকে এখানে পৌঁছে দেব। কি বলেন প্রভাসবাবু? প্রভাস ঘাড় নেড়ে বললে, তা তো বটেই, তা চলো যাওয়া যাক, অবশ্যই যদি তোমার মনের সঙ্গে খাপ খায়। কাল সকালে আমরা আসবো এখন আবার। এরা উঠে গেলে রাজলক্ষ্মী দেখলে শরৎ একটু অন্যমনস্ক হয়ে পড়েছে, কি যেন ভাবছে আপন মনে। কিছুক্ষণ পরে শরৎ বললে, তুই তো সব শুনলি, তোর কি মনে হয় যাব ওদের সঙ্গে? খুব ইচ্ছে করছে, কখনো দেখিনি কলকাতা শহর। তোমার ইচ্ছে শরৎদি, তুমি আমার চেয়ে অনেক বুদ্ধিমতী। তুই যাবি? আমার যেতে খুব ইচ্ছে, কিন্তু আমার যাওয়া হবে না শরৎদি, বাবা মা যেতে দেবে না। আমার সঙ্গে যাবি, এতে আর দোষ কি? তুমি যদি যাও লোকে কোনো কথা ওঠাতে সাহস করবে না শরৎদি, কিন্তু আমায় কেউ ছেড়ে কথা বলবে না। শেষকালে বাপ মা মুশকিলে পড়ে যাবে বিয়ে দেবার সময়। বাবা, এর মধ্যে এত কথা আছে? ধন্যী সব মন বটে। তুমি থাকো গাঁয়ের বাইরে, তাছাড়া তুমি যে বংশের মেয়ে, তোমার নামে এই অঞ্চলের লোকে কিছু রটাতে সাহস করবে না। আমার বেলায় তা তো হবে না। আরও কিছুক্ষণ পরে রান্না শেষ হয়ে গেল। শরৎ রাজলক্ষ্মীকে খেতে দিয়ে নিজে একটা বাটিতে চিড়ে ভাজা তেল নুন দিয়ে মেখে নিয়ে খেতে বসল। রাজলক্ষ্মী খেতে খেতে বললে, ও স্বাদবাসী চিড়ে ভাজা কেন খাচ্ছ শরৎদি? আমার জন্যে তো সেই কষ্ট করলে, রান্না করলে, এখন নিজের জন্যে না হয় খান কতক পরোটা কি রুটি করে নিলেই পারতে। শরৎ সলজ্জ হেসে বললে, ময়দা আর ছিল না, প্রভাসদা আর অরুণবাবুকে তখন দুখানা করে পরোটা করে দিলাম, যা ছিল সব ফুরিয়ে গেল। আমায় বললে না কেন শরৎদি? ওই তোমার বড় দোষ, আমায় বললে আমি বাড়ি থেকে নিয়ে আসতাম। থাকগে, খাওয়ার জন্যে কি? এখন কলকাতায় যাওয়ার কি করা যায় বল? আর শোন, ওই অরুণবাবু দেখলি তো, পছন্দ হয়? এবার তবে কথাটা পারি প্রভাসদার কাছে? রাজলক্ষ্মী জবাব দিতে একটু ইতস্তত করে সংকোচের সঙ্গে বললে, তা তোমার ইচ্ছে, কিন্তু ও আমাদের কখনো হয়? বলে বামুন হয়ে চাঁদে হাত। যদি ঘটিয়ে দিতে পারি? রাজলক্ষ্মী মনে মনে ভাবলে, শরৎদির বয়সই হয়েছে আমার চেয়ে বেশি, কিন্তু এদিকে সরলা, অনেক জিনিসই আমি যা বুঝি তাও বোঝে না। চিরকাল গাঁয়ের বাইরে জঙ্গলের মধ্যে বাস করে এলো কিনা। সে মুখে বললে, দিতে পারো ভালোই তো, বেশ কথা। ঘটকালির বকশিস দিবি কি? যা চাইবে শরৎদি। দেখিস তখন যেন আবার ভুলে যাস নে। রাজলক্ষ্মীর খাওয়ার প্রবৃত্তি চলে গিয়েছিল শরৎকে বাসি চিড়ে ভাজা খেতে দেখে।
তার উপর যখন আবার শরৎ গরম দুধের বাটি এনে তার পাতের কাছে নামাতে গেল, সে একেবারে পিঁড়ির ওপর থেকে উঠে পড়ল। দুধটুকু থাকলে তবুও শরৎদি খেতে পাবে। ও কি, উঠলি যে? রাজলক্ষ্মী ভালো করে চেনে শরৎকে। সে যদি এখন আসল কথা বলে তবে শরৎ ও দুধ ফেলে দেবে, তবু নিজে খাবে না। সুতরাং সে বললে, আর আমার খাওয়ার উপায় নেই শরৎদি, পেট ভরে গিয়েছে, মরবো নাকি শেষে একরাশ খেয়ে? দুধ যে তোর জন্য জাল দিয়ে নিয়ে এলাম, কি হবে তবে? রাজলক্ষ্মী তাচ্ছিল্যের সঙ্গে বললে, কি হবে তা কি জানি, না হয় তুমি খেয়ে ফেলো ওটুকু, আমার আর খাওয়ার উপায় নেই দেখছি। জানোই তো আমার শরীর খারাপ, বেশি খেতে পারি নে। অগত্যা শরৎকেই দুধটুকু খেয়ে ফেলতে হলো। পরদিন সকালেই প্রভাস ও অরুণ আবার এসে হাজির। প্রভাস বললে, কি ঠিক করলে দিদি? ও এখন হয়ে উঠবে না প্রভাসদা, আপনারা যাবেন না, বসুন, চা আর খাবার করে দিই, বসে গল্প করুন। শরৎ কাল রাত্রে ভেবে ঠিক করেছে রাজলক্ষ্মীর বিবাহের প্রস্তাবটা সে আজই প্রভাসের কাছে উত্থাপিত করে দেখবে কি দাঁড়ায়। রাজলক্ষ্মীকে এজন্যে সে সরিয়ে দেবার জন্যে বললে, ভাই, তোদের বাড়ি থেকে এত কটা আটা কি ময়দা দৌড়ে নিয়ে আয় তো, কাল রাত্রে আমাদের ময়দা ফুরিয়েছে। প্রভাসদা ও অরুণবাবুকে চায়ের সঙ্গে দুখানা করে পরোটা ভেজে দিই। প্রভাস যেন একটু হতাশার সুরে বললে, তাহলে যাওয়া হলো না তোমার? এবার গেলেই বেশ হতো। শরৎ বললে, না, এবার হবে না। তোমার বন্ধুটিকে নিয়ে চলো না কেন? কে, রাজলক্ষ্মীর কথা বলছেন? আচ্ছা, একটা কথা বলবো, রাজলক্ষ্মীকে কেমন লাগে আপনাদের? প্রভাস একটু বিস্ময়ের সুরে বললে, কেন বলো তো, ভালোই লেগেছে। গরিব বাপ মা, বিয়ে দিতে পারছে না, ওর জন্য একটা পাত্র দেখে দিন না কেন প্রভাসদা, বড্ড উপকার করা হবে। একটা কথা শুনুন প্রভাসদা। প্রভাস শরতের পিছু পিছু বাড়ির পিছন দিকে গেল। শরৎ বললে, আচ্ছা প্রভাসদা, অরুণবাবুর সঙ্গে রাজলক্ষ্মীর বিয়ে দিন না কেন জুটিয়ে, পাল্টি ঘর, চমৎকার হবে। প্রভাস যেন ঠিক এই ধরনের কথা আশা করেনি শরতের মুখ থেকে। সে আশাহতের সুরে বললে, তা তা দেখলেও হয়। শরতের যদি কিছুমাত্র সাংসারিক ও সামাজিক জ্ঞান থাকত তবে সে প্রভাসকে চিনে নিতে পারত এই এক মুহূর্তেই। কিন্তু শরৎ যদিও বয়সে যুবতী, সারল্যে ও ব্যবহারিক অনভিজ্ঞতায় সে বালিকা, সুতরাং সে প্রভাসের স্বরূপ ধরতে পারলে না। সে আরও আগ্রহের সঙ্গে বললে, তাই দেখুন না প্রভাসদা, আপনি করলে অনেক সহজ হয়ে যায় কাজটা। প্রভাস অন্যমনস্কভাবে কি একটা ভাবছিল, দু একবার যেন কোনো একটা কথা বলবার জন্য শরতের মুখের দিকে চাইলেও, কিন্তু শেষ পর্যন্ত বললে না। দুজনকে চা করে দিয়ে শরৎ পথের দিকে চেয়ে আছে। এমন সময় দেখা গেল রাজলক্ষ্মী ফিরে আসছে। সে দাওয়া থেকে নেমে রাজলক্ষ্মীর কাছে গিয়ে বললে, এনেছিস ময়দা? দে আমার কাছে। আমি যাই শরৎদি, মা বলে দিয়েছে বাড়ি ফিরতে। কেন বলতো, প্রভাসদারা এখানে বসে আছে বলে? রাজলক্ষ্মী অপ্রতিভ মুখে বললে, তাই শরৎদি, জানোই তো আমরা গরিব, এখানে ওদের সঙ্গে বসে থাকলে হয়তো কথা উঠবে। মা বড় ভয় করে ওসব। তাহলে তুই যা, গিয়ে মান বজায় রাখ। রাজলক্ষ্মী হাসতে হাসতে চলে গেল। প্রভাসদের খাবার করে দিতে বেলা প্রায় 8টা বেজে গেল। ওরা উঠতে যাবে এমন সময় শরৎ গড়ের খালের দিকে চেয়ে আহ্লাদের সঙ্গে বলে উঠল, বাবা আসছেন। প্রভাস ও অরুণ দুজনেই যেন চমকে উঠে সেদিকে চেয়ে দেখলে। ওদের মুখ দেখে মনে হবার কথা নয় যে কেদারের অপ্রত্যাশিত প্রত্যাবর্তনে তারা খুব খুশি। তবুও প্রভাস এগিয়ে গিয়ে হাসি মুখে কেদারের পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। কেদার আনন্দের সঙ্গে বলে উঠলেন, হেই যে প্রভাস, কখন এলে? ভালো সব? আমি, হ্যাঁ, তাই বেরিয়েছিলাম বটে। সাঙ্কিনী ও মাকড়ার বিলে বাজ হচ্ছে খবর পেলাম পথেই। খাজনা আদায় করতে যখন যাওয়া, আর সবই যখন প্রজা, বাজ শেষ না হলে কাউকে বাড়ি পাওয়া যাবে না তাও বটে। আর মস্ত কথা হচ্ছে, বাজ না মিটে গেলে ওদের হাতে পয়সাও আসবে না, তাই ফিরে এলাম।
প্রভাস বললে, ভালোই হলো। শরৎ তো ছোট বোনের মতো। আপনাদের কলকাতা ঘুরিয়ে আসবো বলে মোটর এনেছি এবার, কিন্তু আপনি ছিলেন না বলে একটু মুশকিল ছিল। শরৎদি বলেছিল যাবে, আমার সঙ্গে যাবে, এ আর বেশি কথা কি, নিজের দাদার মতো। তবুও আপনি এলেন, বড় ভালো হলো। কাল সকালে চলুন কাকাবাবু কলকাতায়। শরৎ প্রভাসের কথা শুনে একটু অবাক হয়ে ভাবল, কই, সে কখন প্রভাসদার সঙ্গে কলকাতায় যাবে বললে? প্রভাসদার ভুল হয়েছে শুনতে, কিন্তু সে তো আজ 2-3বার বলেছে তার যাওয়া হবে না। কেদার বললেন, তা বেশ কথা, চলো না, ভালোই তো। অনেক কাল থেকে কলকাতায় যাব ভাবি, তা হয়ে ওঠে না, মন্দ কি? প্রভাস ও অরুণ একসঙ্গে খুশির সঙ্গে বলে উঠল, কাল সকালেই চলুন তবে, সে কথা তো আমরাও বলছি। কখন গিয়ে পৌঁছবে? বেলা 12টার মধ্যে। কোনো কষ্ট হবে না আপনাদের, যাতে সব রকম সুবিধে হয়। এখানে কাল সকালে তোমরা খাবে, খেয়ে গাড়িতে ওঠা যাবে। শরৎ বাবার অনুরোধে যোগ দিয়ে বললে, হ্যাঁ প্রভাসদা, অরুণবাবুকে নিয়ে কাল সকাল এখানেই খাবেন। না, কোনো কথা শুনবো না, এখানে খেতেই হবে। প্রভাস বললে, রাজলক্ষ্মী বলে সেই মেয়েটি যাবে নাকি? তারও জায়গা হয়ে যাবে, বড় গাড়ি। শরৎ বললে, না, তার যাবার সুবিধে হবে না, আমায় সে বলে গেল এইমাত্র। প্রভাস বললে, তাহলে কাকাবাবু কাল সকালেই আসবো তো? হ্যাঁ, এখানে তোমরা খাবে যে সকালে, তারপর রওনা হওয়া যাবে। অরুণকেও নিয়ে এসো। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।